ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানিয়া হারুন। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন নাগরিক প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক হাসনাইন খোরশেদ এবং আর কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবেন মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজওয়ানুল হক। হাসনাইন খোরশেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। আজকে প্লট দুর্নীতির যেই ৩ মামলায় সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত এবং একই দুর্নীতি মামলায় তার ২ সন্তানকে ৫ বছর করে এবং বাকি ১৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। সেই রায় নিয়ে একটু আপনার কাছে শুরুতেই জানতে চাই, এই যে রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকা একজন নেতার বিরুদ্ধে এই ধরনের রায় ভবিষ্যতের রাজনৈতিক নেতৃত্ব কিংবা জবাবদিহিতায় আসলে কি ধরনের বার্তা দিচ্ছে মনে করছেন? আসলেই কি যারা দুর্নীতিবাজ আমলা আছেন তাদের জন্য একটি কঠোর বার্তা কিনা, কি বলবেন? নিঃসন্দেহে এটা একটা কঠোর বার্তা যে রাষ্ট্রের প্রধানমন্ত্রীর পদের থেকে অন্যায়ভাবে কোনো রকম কোনো আবেদন না করেই যে পূর্বাচলের প্লট নেওয়া হয়েছিল, প্লট নিয়েছিলেন শেখ হাসিনা, সেটা নিঃসন্দেহে খুব বিস্ময়কর এবং অবাক করার মতো যে এই ধরনের কাজও একজন প্রধানমন্ত্রী করতে পারেন। এবং শুধু তিনি একা নেননি, তিনি তার পরিবারের সদস্যদের, তার 2 সন্তানের জন্য, পরিবারের সদস্যের জন্য এবং মোট 6টি প্লট তিনি নিয়েছিলেন এবং সেটা সম্পূর্ণভাবে তার যে প্রধানমন্ত্রী হিসেবে তার যে ক্ষমতা, সেই ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিয়েছিলেন। তো এর বিরুদ্ধে আজকে আদালত যে রায় দিয়েছে, নিঃসন্দেহে ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবেন কিংবা এখন যারা দায়িত্বে আছেন তাদের সবার জন্যই একটি সতর্কবার্তা যে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তি স্বার্থ, পারিবারিক স্বার্থ কিংবা গোষ্ঠী স্বার্থ রক্ষা করার যে প্রবণতা আমরা বছরের পর বছর ধরে দেখেছি, এটা যাতে ভবিষ্যতে আর কেউ না করেন তাদের জন্য আমি মনে করি এটা একটি কঠোর সতর্কবার্তা। আমরা আশা করি যে ভবিষ্যতে যারা নেতৃত্ব দেবেন তারা এটা মনে রাখবেন। হাসনাইন খোরশেদ, যেমনটা আপনি বলছিলেন পরবর্তীতে এই ধরনের পুনরাবৃত্তি, এই বিষয়টি নিয়ে একটু জানতে চাই। আদালত আজকে তার পর্যবেক্ষণে বলেছে রাজুক ইচ্ছাকৃতভাবে আইন ভঙ্গ করে এসব প্লট বরাদ্দ দিয়ে রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এই যে রাজুকের আইন ভঙ্গের কথা তিনি উল্লেখ করেছেন, এটার যে পুনরাবৃত্তি আগামীতে হবে না সেই বিষয় নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। সেই বিষয় নিয়ে কি আপনি কোনো মন্তব্য করবেন কিনা? আর এই ভয় কিন্তু, এই শঙ্কা আমাদের সবার আছে, কারণ এটা আমরা অতীত দেখেছি এবং যেই অভিযোগটি যে তার রাজধানীতে তাদের সম্পদ থাকা সত্ত্বেও সম্পদ থাকার সেই তথ্য গোপন করে তারা নতুন করে আবার সম্পদ দিয়েছেন। তো এই প্রবণতা কিন্তু শুধুমাত্র এই ঘটনা না, আরো বিভিন্ন ক্ষেত্রে আছে। এটা আমরা জানি যে আরো অনেকেই এই একই কাজ করেছে, তাদের রাজধানী তাদের সম্পদ থাকা সত্ত্বেও সেটা গোপন করে অন্য রাজুক থেকে আবার রাষ্ট্রীয় সম্পদ নিয়েছেন। এমন ঘটনা কিন্তু আরো অনেক আছে। আমরা বিষয়গুলো আরো তলিয়ে দেখার জন্য এবং অন্যান্য ক্ষেত্রে যারা করেছেন তাদের ক্ষেত্রেও বিষয়গুলো তদন্ত করে দেখার জন্য অনুরোধ জানাবো। জি, এবার একটু আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজওয়ানুল হক। আপনার কাছে একটু আসতে চাই, যেমনটা বলছিলাম রাজুকের প্লট দুর্নীতির 3 মামলায় আজকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে 21 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, সেই বিষয়টি নিয়েই আমরা আলোচনা করছিলাম। আপনার কাছে একটু জানতে চাই, আজকে বিচারক তার পর্যবেক্ষণে বলেছেন প্রতিষ্ঠানগুলোতে হুইসেল ব্লোয়ার সিস্টেম চালু করতে হবে। বাংলাদেশের বাস্তবতায় এই হুইসেল চেয়ার আসলে কতটা কার্যকর হতে পারে, কিংবা এই হুইসেল ব্লোয়ার থাকলে কি আসলে আগে এই প্লট কেলেঙ্কারি আগে থেকে ধরা যেত কিনা, কি বলবেন? এই যে একটা টার্ম, ধন্যবাদ, এই যে একটা টার্ম ব্যবহার করলেন হুইসেল ব্লোয়ার, এই কথাটা কয়জন মানুষ বুঝে, এটা হলো আমার প্রথম প্রশ্ন। হোয়াট ইজ হুইসেল ব্লোয়ার? এই ধরনের কথাবার্তা না বলে যেগুলি মানুষ বুঝতে পারে খুব সহজে, সেই ধরনের কথা আলাপ যদি হয় তাহলে হয়তো এটা কাজে লাগতে পারে। তো আমি যেটুকু বুঝলাম আর কি, যে হ্যাঁ, এই সম্পর্কে ব্যাপকভাবে মানুষ এটা নিয়ে কথা বলা, এভাবে মানুষকে সচেতন করা এবং এই সমস্ত ক্ষেত্রে কোনো অপরাধ ঘটলে সেসব অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, এই যে একটা অ্যাওয়ারনেস আর কি। কিছু কিছু প্রতিষ্ঠানের কাজই হবে এইসব নিয়ে কথা বলা। তো আমাদের তো দুদক একটি প্রতিষ্ঠান, পিআইবি একটি প্রতিষ্ঠান যারা দুর্নীতির বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে সবসময় কথা বলে। তো হুইসেল ব্লোয়ার যে একেবারে নাই তা না। আসলে সমস্যা হলো যে আমাদের মানসিকতায় আমরা, ইনফ্যাক্ট যারা শুধু সরকার বলবো না, আমরা যারা নিজেরাও, ধরেন পার্সোনালি আমি
আমরা যেখানে আছি না কেন, সেখানে যদি আমাদের কিছুটা ক্ষমতা থাকে, সেই ক্ষমতা খাটানোর চেষ্টা করি এবং কখনো কখনো ক্ষমতার অপব্যবহার করি। তো যতক্ষণ না মানে যেখানে যেটুকু পারি আর কি। দোকানদার পারলে ওজনে কম দেয়, ভেজাল মিশায়, ধর্ম ব্যবসায়ীরা ধর্মকে ব্যবহার করে নানান ধরনের উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করে। রাজনীতিবিদদের বিরুদ্ধে তো একটা বড় কমপ্লেন আছে, তারা মুখে যা বলেন না অন্তরে সেটা বিশ্বাস করেন না। রাজনীতিবিদরা নিজেরাই স্বীকার করেন, বাইরে মিটিং মিছিলে বা জনসভায় আমরা যেসব কথা বলি এগুলি আপনারা ধরেন না, এগুলি হচ্ছে বাইরে বক্তৃতার সময় বলতে হয়। আসলে বিষয়টা আমাদের মধ্যে সম্পর্ক এত খারাপ না, এরকম মানে নানান ধরনের মানে নানা ধরনের প্র্যাকটিস আমাদের সোসাইটিতে আছে। তো আমরা যতক্ষণ নিজেরা না সচেতন হব বা নিজেরা মানসিকতা পরিবর্তন ঘটাবো, ততক্ষণ আসলে কোনো কিছু হবে না। আপনি যেটা বলছেন যে প্লট কেলেঙ্কারি নিয়ে আলোচনা হচ্ছে, তো এবং আমি নিজেও খুব অবাক হয়েছিলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার বক্তৃতা বিবৃতিতে যেরকম বলতে শুনতাম যে ধন সম্পদের প্রতি তার কোনো লোভ নাই, তিনি সব হারিয়েছেন, মানুষের জনগণের ভালোবাসায় তার বিরাট প্রাপ্তি আর কি, এরকম। ওয়েল, আমি মনে করি যে আপনি একটা প্লট নিতে পারেন, কিন্তু আমি যেটা শুনলাম আর কি যে এই এই টেস্টে যেটা আসছে যে কোনো আবেদনই তিনি করেননি। এইটা তো মানে অনিয়মের চূড়ান্ত আমি বলবো, যে আপনি আবেদন না করে প্লট পাওয়ার তো কোনো রকম কোনো ওয়ে নাই। তো মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো এবং ওনার তো প্রয়োজন ছিল না আসলে। উনি এই পূর্বাচলে ওনার পরিবারের 6 সদস্যর জন্য প্লট নেওয়া 10 কাঠা করে, এগুলি তো ওনাকে মানায় না। মানে এই পজিশনে যারা থাকেন, উনি শুধু না, এই পজিশনে যারাই থাকেন না কেন, তাদের তো এগুলো মানায় না আসলে। তো একজন দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে আর কি বা পাওয়ার চাইবার থাকতে পারে, সেখানে তিনি একাধিকবার হয়েছেন। তো যাই হোক, এখন এই ধরনের কেস, শাস্তি, এটার ব্যাপারে এটার ব্যাপারে যদি আমরা একটু সচেতন হই, বা ক্ষমতায় যারা ভবিষ্যতে যাবেন তারা যদি এর থেকে শিক্ষা নেন, তাহলেই মনে করবো যে না, এই মামলার একটা সার্থকতা বা শাস্তির একটা সার্থকতা পাবে। জি, আরেকটি বিষয় নিয়ে একটু, যেমনটা নাগরিক প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক হাসান খুরশিদের কাছে আমি এসেছিলাম, সেই একই বিষয় নিয়ে যদি একটু আসি। রাজুকের আইন ভঙ্গ নিয়ে সেই বিষয়টি নিয়ে সবাই কথা বলছেন, বিশ্লেষকরাও এই বিষয় নিয়ে মন্তব্য করেছেন। এই যে রাজুকের আইন ভঙ্গ, সেটি ভবিষ্যতে পুনরাবৃত্তি হবে না, সেই বিষয়টি নিয়ে আপনি কোনো মন্তব্য করবেন কিনা? কতটা শঙ্কার কথা মানুষ বলছেন, সেই শঙ্কাটা আসলে কতটা বাস্তব? শুনুন, আমাদের দেশে যে কয়েকটা সরকারি প্রতিষ্ঠান আছে তাদের মধ্যে মানে দুর্নীতিবাজ, যাদের বিরুদ্ধে মানে তাদের নাম বললেই দুর্নীতি শব্দটা অটোমেটিক চলে আসে, এরকম কয়েকটা প্রতিষ্ঠান যে আছে তার মধ্যে রাজনৈতিক একটা। এখানে আপনি টাকা ছাড়া কোনো কাজ করতে পারবেন এরকম আশা করাটা ভুল হবে। প্লট বরাদ্দের বিষয়টা, এটা একটা অ্যানাউন্সমেন্ট হয়, সেখানে অনেকে অ্যাপ্লাই করেন, সেটা বরাদ্দের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন প্রভাব কাজ করে। এটা একেবারে যে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী সব সময় প্লট বরাদ্দ হয় নট দেয়। আর তারপরেও আপনি প্লট পাওয়ার পরও এটার জন্য আপনার যদি কোনো জানাশোনা না থাকে ওখানে, তাহলে আপনাকে যেভাবে সাফার করতে হবে, এটা এটা আপনি অবধারিত। ইভেন আমি ধরেন না, সাংবাদিক হিসেবে যারা প্লট পেয়েছেন, তো তাদেরকেও প্লটের এই বাকি ফর্মালিটি শেষ করতে তাদেরকেও টাকা দিতে হয়েছে। এটার পরিমাণটা হয়তো কম লাগছে, আর মানে যেহেতু তারা সাংবাদিকদের কাছ থেকে ঘুষ নেওয়া, এটা একটা বিরাট সাহসের ব্যাপার। তারপরেও তারা, আমি জানি এরকম ঘটনা, তারপরেও তারা সেখানকার সংশ্লিষ্ট কর্মকর্তারা এই ইনিয়ে বিনিয়ে নানান ধরনের আবদার এটা সেটা করে কিছু টাকা কিন্তু নিয়েছেন, একেবারে ছাড়েন নাই কিন্তু। তো মানে ঘুষ খেতে খেতে এমন একটা অভ্যেসটা এরকম হয়ে দাঁড়িয়েছে যে কাউকেই বাদ দেয় না তারা। তো এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে যদি আপনি মানে লাইনে আনতে চান, মানে যদি আইন যা আছে সেটা ফলো করার মতো যদি আনতে চান, তাহলে এখানে ব্যাপক একটা ম্যাসিভ একটা সংস্কার দরকার। এবং আইনের ঘাটে ঘাটে যে আমি ধন্যবাদ জানাই এই সরকারের আমলে এই যে রাজুকের বিশেষ করে একটা জিনিস খুব ভালো কাজ হয়েছে,
নকশা অনুমোদনের ক্ষেত্রে যে আপনার 18টা জায়গায় নাকি আপনার যাইতে হইতো, জি। তো সেই জায়গাগুলি কমিয়ে দিয়েছে সরকার, এখন হয়তো 5-6টা জায়গায় যাইতে হবে। তো এই ধরনের কাজগুলি আপনি যত ঘাট বানানো থাকবে, যত ঘাটে যাইতে হবে, তত মানুষকে হয়রানি জি। শিকার হতে হবে বা টাকা দিতে হবে। ঘাট যত কমানো যাবে, দুর্নীতিও কমে আসবে বলে আমার ধারণা। জি, আমরা আবারও আলোচনায় ফিরবো, একটি বিরতি নিয়ে ফিরছি। সংবাদ সম্প্রসারণে একটি বিরতির সময় হয়েছে, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন রেজওয়ানুল হক এবং হাসনাইন খুরশিদ। এবারে যেতে চাই হাসনাইন খুরশিদ, আপনার কাছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। একটু জানতে চাই, এই অভিযোগ আসলে কতটা গুরুতর অভিযোগ বলে মনে করছেন, এবং একজন প্রশাসক যিনি 9 থেকে 10 মাস হয়েছেন নিয়োগ পেয়েছেন, দায়িত্ব থেকে যদি দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হন, এটা কি পুরো প্রশাসনিক যে কাঠামো তার কোনো দুর্বলতাকে তুলে ধরছে কিনা, কি মন্তব্য করবেন? আসলে জনাব এজাজ কোন যোগ্যতায় ঢাকা সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন, সেটা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠছে। এবং তার যে ব্যাকগ্রাউন্ড আমরা জানি যে তিনি একটি এনজিওর দায়িত্বে ছিলেন, সেখান থেকে হঠাৎ করে ঢাকা মহানগরীর মতো এত গুরুত্বপূর্ণ সিটি কর্পোরেশনের দায়িত্ব কেন তার উপর তুলে দেওয়া হলো, এবং তিনি আসলে এই সময় 8 মাসে কি করেছেন সেটা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। এবং অনেকগুলো কার্যক্রম যেগুলো নিয়ে জনমনে প্রচুর প্রশ্ন রয়েছে, মানুষের মধ্যে, মানুষের মুখে মুখে অনেক সমালোচনা রয়েছে। দুর্নীতি অনিয়ম আছে কি নাই আমরা জানি না এখন পর্যন্ত, কিন্তু দুদক যেহেতু বিষয়টাকে আমলে নিয়েছে এবং তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে, আমরা মনে করি যে এটি অত্যন্ত ইতিবাচক সিদ্ধান্ত। কারণ আমরা একটু আগে কথা বলছিলাম শেখ হাসিনার প্লট দুর্নীতি নিয়ে। তিনি যেমন রাষ্ট্র ক্ষমতায় বসে প্লট আত্মসাৎ করেছেন, একইভাবে রাজুকের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সর্বোচ্চ পদে বসে এজাজ সাহেব যদি কোনো রকম দুর্নীতি করে থাকেন, এই সরকারের আমলে, যেই সরকার দল নিরপেক্ষ সরকার, যেই সরকার একটি অন্তর্বর্তী সরকার, সেই নিয়োগ দেয়া প্রশাসক যদি দুর্নীতি করে থাকেন, সেটা খুব দুঃখজনক হবে এবং নিঃসন্দেহে তাকেও বিচারের মুখোমুখি করতে হবে। তো দুদক বিষয়টি তদন্তের পদক্ষেপ নিচ্ছে, এটা আমরা স্বাগত জানাই এবং আমরা মনে করি যে সঠিক এবং নিরপেক্ষ তদন্ত হয়ে, বিশ্বাসযোগ্য তদন্ত হয়ে সত্যটা বেরিয়ে আসা উচিত। যদি সত্যিই তিনি দোষী হন, তাহলে তিনি যাতে ছাড় না পান, সেটা আমাদের দাবি থাকবে। জি, রেজওয়ানুল হক, একই বিষয়ে আপনার কাছে আসতে চাই। নিয়োগের কম সময়ের মধ্যেই আসলে এই যে দুর্নীতির অভিযোগ সন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন, অন্তর্বর্তী সরকারের প্রশাসনিক যে সিদ্ধান্ত, সেখানে কোনো ত্রুটি দেখছেন কিনা, একই প্রসঙ্গে যদি আপনার কাছে মন্তব্য জানতে চাই। না, এই আমাদের উত্তর সিটির প্রশাসকের সম্পর্কে সূচি যেটুকু বলেছে, তার নিয়োগ থেকে শুরু করে অন্যান্য আরো অনেক বিষয়। একটা জিনিস আমি মানে একটা জিনিস যুক্ত করার আছে, সেটা হচ্ছে তার বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সদস্য হওয়ার অভিযোগও তার বিরুদ্ধে আছে। সত্য মিথ্যা বলতে পারি না, এই অভিযোগটা উঠেছে। তবে এই অভিযোগ সম্পর্কে তার দিক থেকে এরকম কোনো ধরনের কোনো প্রোটেস্ট বা রিজয়েন্ডার আমরা দেখিনি। আমার কাছে মনে হয় কি জানেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা বিভিন্ন দায়িত্বে আছেন, মানে শেখ হাসিনার বিরুদ্ধে বড় অভিযোগ তো একটা ছিল এই জুলাই অভ্যুত্থানের সময় প্রাণহানি বা হত্যা বা গুম ইত্যাদি ছাড়াও তার বিরুদ্ধে বড় একটা অভিযোগ ছিল যে তিনি অন্যায় দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন, টাকা পাচার করতে সহায়তা করেছেন, মানে দুর্নীতি অনিয়মেরও একটা বড় অভিযোগ ছিল। সেই একজন শাসককে উৎখাত করার পর এই যে সরকার আসছে, তারা তো অন্তর্বর্তীকালীন সরকার, এবং তাদের মূল 3টা এজেন্ডা হলো, একটা হলো সংস্কার, একটা হচ্ছে হত্যার বিচার। এই এই তার মধ্যে এই সরকারের কেউ কেউ যদি এই একই ধরনের অপরাধ, মানে ঘুষ দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়ে, তাহলে তার দুঃখের কোনো, মানে দুঃখ রাখারও জায়গা থাকে না। মানে এজাজ সাহেব শুধু না, সরকারের কারো কোনো কোনো উপদেষ্টা বা ইভেন যারা যে ছাত্র সংগঠন এই বিপ্লবের বা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, তাদের কোনো কোনো নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তো আসলে এজাজ সাহেবকে খুব বেশি মানুষ চিনত না আগে। আমিও জানি যে তিনি নদী বিষয়ক কাজকর্মের সঙ্গে জড়িত ছিলেন, সেই হিসেবে তাকে আমি যতটুকু চিনতাম। কিন্তু তাকে কি করে, একই কথা আমারও, যে তিনি কোন যোগ্যতায়
মানে একটা মেগা সিটির একটা অর্ধেক অংশ দেখভাল করার দায়িত্ব কোন অভিজ্ঞতা থেকে তিনি পেলেন, সেটা তো একটা বড় প্রশ্ন বটেই। আর এত তাড়াতাড়ি এই দায়িত্ব নেওয়ার পরে খুব এত তাড়াতাড়ি, মানে ওনার পরিচিতি পাওয়ার কথা ছিল তো ভালো ভালো কাজ দিয়ে, এবং ভালো কাজ করে তিনি মানুষের সমালোচনা, তার তার নিয়োগ নিয়ে যে সমালোচনা হয়েছে বা হয়, ভালো কাজ দিয়ে তিনি সেটাই জবাব দিতে পারতেন। কিন্তু তার বিরুদ্ধে এখন আমরা অভিযোগ শুনছি তিনিও ঘুষ দুর্নীতির বিরুদ্ধে, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। খুবই দুঃখজনক। এবং সরকার, তার সঙ্গে একজন প্রভাবশালী উপদেষ্টার ঘনিষ্ঠ সম্পর্কের কথাও কিন্তু আমরা কম বেশি জানি। তারপরেও তার বিরুদ্ধে অভিযোগটা আমলে নেওয়া হয়েছে এবং দুদক এটা তদন্ত করছে। এই যে একটা এই এই সিদ্ধান্ত, এটাকেও আমি একটা সাহসী সিদ্ধান্ত বলবো। তো আশা করি যে এই সরকারের মেয়াদ তো খুব বেশি দিন নাই, এর মধ্যেই যদি এটার একটা কুল কিনারা হয়, অথবা এটা যদি না করা হয় কিছু, তাহলে কিন্তু একটা সন্দেহ দানা বাঁধবেই যে সরকারের কারো কারোর সঙ্গে তার সম্পর্ক ছিল, সেই কারণে এই দুর্নীতি আলোর মুখ দেখেনি। জি, এবার একটু যেতে চাই হাসনাইন খুরশিদ আপনার কাছে। বাউলদের উপর হামলাকারীদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান চলছে, এমনটা বলেছেন আজকে উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন সেই গ্রেফতারের জন্য সাঁড়াশি অভিযান চলমান আছে। বাউলদের উপর যে হামলার মতো ঘটনায় সাঁড়াশি অভিযান শুরু হয়েছে, এটাই বোঝাচ্ছে আসলে যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। আবার সেই সাথে অনেকে প্রশ্ন তুলেছেন উপদেষ্টার নির্দেশনার পরেই কেন পুলিশ সক্রিয় হলো, আগে তারা কেন সক্রিয় ছিল না, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন। এই বিষয়ে কি মন্তব্য করবেন? বিষয়টা হচ্ছে আবুল সরকার আসলে ধর্ম অবমাননা করেছেন কিনা। ধর্ম অবমাননার বিষয়টি নিঃসন্দেহে তার গানের মধ্যে যা আছে তাদের ধর্মের অবমাননা আছে, সেটা নিয়ে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু কারো উপরে হামলা করা, আইন নিজের হাতে তুলে নেওয়া, এ ধরনের প্রবণতা অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত আপত্তিকর। এই ধরনের প্রবণতা আমরা বারবার দেখছি যে বিভিন্নভাবে মব সৃষ্টি করে বিভিন্নভাবে মানুষের উপর কোনো না কোনো গোষ্ঠী, বিশেষ করে যারা এক ধরনের ধর্মান্ধতার প্রশ্রয় দিচ্ছে, তাদের মধ্যে এই ধরনের প্রবণতা অনেক বেশি বেড়ে গেছে আমাদের। এবং আমরা এই ধরনের মব সংস্কৃতির কথা বারবার বলা হচ্ছে যে এটি বন্ধ করতে হবে, কিন্তু বন্ধ হতে দিচ্ছি না। হামলা একের পর এক বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, কিন্তু হামলাগুলোর ব্যাপারে প্রতিবারই একই কথা আমরা সরকারের পক্ষ থেকে শুনছি যে যারা হামলা চালিয়েছে, যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, তাদের গ্রেফতারের জন্য সাঁড়াশি অভিযান চলছে, চিরুনি অভিযান চলছে, এরপরে আরো কি কি ধরনের অভিযান চলবে আমি জানি না, কিন্তু শেষ পর্যন্ত তারা ধরা পড়ে না, বরং তারা প্রকাশ্যে ঘুরে বেড়ায়, সেটা আমরা দেখছি। এবং সে ধরনের বিষয় নিঃসন্দেহে দুঃখজনক যে সরকার কেন পরে ব্যবস্থা নেবে। সরকার বা পুলিশ প্রশাসন আগেই প্রতিরোধ করা উচিত ছিল। তাদের গোয়েন্দা সংস্থা আছে, গোয়েন্দা তথ্য আছে, এই সব কিছুর ভিত্তিতে আগে থেকেই সেটা করা উচিত ছিল, সেটা করেনি। আরেকটা জিনিস হচ্ছে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বন্ধ করা উচিত ছিল। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এই সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং দৃশ্যমান বিশ্বাসযোগ্য পদক্ষেপ আমরা দেখতে পাবো, এটা আমরা আশা করেছিলাম। আমরা দেখছি বারবার আইনের ব্যত্যয় ঘটছে, আইনের বাইরে গিয়ে এক ধরনের হুমকি, এক ধরনের হামলা, এটা মানুষকে সন্ত্রস্ত করে দিচ্ছে। মানুষের মুখ বন্ধ রাখার, মানুষের বাক স্বাধীনতা হরণ করার, যে কোনো ধরনের সংবাদপত্র বা গণমাধ্যমের অধিকার হরণ করার এই যে প্রবণতাগুলো, এই প্রবণতাগুলো আমরা চাই যে চিরদিনের মতো অবসান হোক, এবং এটা এই সরকারের আমলেই এই সরকারই করে যাবে, এটা আমাদের দাবি থাকবে। জি, একই প্রসঙ্গে যদি রেজওয়ানুল হক আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাই, আপনি কি এই বিষয়ে কোনো মন্তব্য রাখবেন কিনা? খুবই দুঃখজনক, মানে এই সরকারের কথাবার্তা অনেক সময় আগের সরকারগুলোর সঙ্গে মিলে যায়। মানে তারা কোনো সমস্যাকেই সমস্যা হিসেবে স্বীকার করেন না। তারা বলেন দেশে কোনো সমস্যা নাই, কিছু একটা ঘটলে বলেন সাঁড়াশি অভিযান ব্যবস্থা নেওয়া হবে। আমাদের একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, তিনি একটা কথাই শিখেছেন, কোনো চ্যালেঞ্জ নাই, কোনো হুমকি নাই, আমার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে, মানে গদ বাঁধা কথাবার্তা, যেখানে আগের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীরা যা বলতো উনিও তাই বলছে। এইটা আমি কোনো পরিবর্তন দেখলাম না, সরকারকে কখনো দেখলাম না। ভাই, একটা ঘটনা ঘটেছে, আমরা খুবই দুঃখিত। আমরা আমরা যেমন ধরেন মব, এই যে বাউলদের ব্যাপারে আবুল সরকারকে গ্রেফতার করার পরে সুচিতা বলেছে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। তার সমর্থনে যারা মানববন্ধনও করতে পারবে না, তার এই গ্রেফতারের প্রতিবাদও করতে পারবে না, তাহলে আমরা কিসের মানবাধিকার, কিসের বাক ব্যক্তি স্বাধীনতা পেলাম যে তার পক্ষে একটা লোক রাস্তায় দাঁড়াতে পারবে না? তাদের উপরে হামলা করা হচ্ছে, মব সৃষ্টি করা হচ্ছে, মব বন্ধ করা হয়েছে, মব কমে গেছে, এরকম সরকার মাঝে মধ্যে
খুবই আত্মতৃপ্তির সঙ্গে এই কথাগুলি বলে। বাস্তবে কি সেটা কমেছে? মাঝে মধ্যেই কিন্তু সেটা ঘটে। তারপরে বলা হয় যে সাঁড়াশি অভিযান চালানো হবে, ব্যবস্থা নেওয়া হবে। একটা ঘটনা ঘটার পরে মানে যতবার ঘটনা ঘটবে আর জি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনা কিন্তু বন্ধ করার ব্যাপারে কোনো কার্যকর কোনো পদক্ষেপ আমরা সরকারকে আসলে নিতে দেখলাম না। খুবই দুঃখজনক। জি আপনাদের দুজনকে ধন্যবাদ, রেজওয়ানুল হক এবং হাসনাইন খুরশেদ, আমাদের সঙ্গে আজকে সংবাদ সম্প্রসারণে যুক্ত থাকার জন্য। এই ছিল সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গে থাকুন।